এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভিতে আসার জন্য। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে কসবার মণ্ডল সভাপতি সরস্বতীকে চপারের আঘাত করা হয়েছে এবং এই ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? এইসব নিয়ে থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন তৃণমূল প্রার্থী দেবশ্রী চৌধুরী, তাদের কিছু লোকজন ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানান। তারা তদন্ত করবে, কেন্দ্রীয় বাহিনী আছে, দেখবে তারা। এখন তো এইসব নিয়ে এত হইচইয়ের কারণ নেই। কেন্দ্রীয় ইলেকশন কমিশন পুরো ব্যাপারটা দেখাশোনা করছে। তো রাস্তা কার ওপরে? আসলে এদের জনভিত্তি নেই, প্রচারের জায়গা নেই, লোক নেই, জন নেই। সেই অবস্থাতে আর কি করা যাবে? তারা ঠিক করে নিয়েছে যে কোনো ছুটোয় থানার সামনে গিয়ে বিক্ষোভ জানানোটাই এদের একমাত্র উপায়, এবং সংবাদ মাধ্যমে টিকে থাকা, বেঁচে থাকা যাকে বলে। সুতরাং এরা সংবাদ মাধ্যমে কোনোভাবে এইসব করে বেঁচে আছে, কারণ এনাদের না আছে প্রচার, না আছে প্রচারের কোনো ইস্যু, না আছে সংগঠন, না আছে জনশক্তি বা জনসংযোগ। তাই এটাই আছে। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে আমরা কথা বললাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি একদম কোট আনকোট বলছেন যে বিজেপি নেতাদের কাজই হচ্ছে থানার সামনে বিক্ষোভ দেখানো। অর্থাৎ তিনি কিন্তু এক কথায় আজকের যে ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, তিনি কিন্তু এক কথায় অস্বীকারই করে গেলেন। আমরা কথা বলছিলাম ত্রয়নের সঙ্গে, আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যেমনটা আমরা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বললাম, তিনি বলছেন যে বিজেপি নেতাদের কাজই হচ্ছে থানার সামনে বিক্ষোভ করা বা ধর্ণা দেওয়া। যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলবো আবারও আমাদের প্রতিনিধির সঙ্গে। তার আগে আবারও একবার জানিয়ে রাখি যে ভোটের মুখে কিন্তু বাংলায় একদম অশান্তির ছবি। কলকাতা সাংগঠনিক জেলার কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারকে চপারের কোপ মারার অভিযোগ ওঠে এবং এই অভিযোগ কিন্তু একেবারে তৃণমূলের দিকে, যদিও তৃণমূল এই ঘটনা অস্বীকার করেছে, তবে দেবশ্রী চৌধুরী এই ঘটনার পরে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সরস্বতী সরকারের সঙ্গে দেখা করতে যান এবং তাকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় যায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, দেখো, যেমনটা তোমার থেকে জানতে চাইছিলাম যে আমরা একটু আগেই তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বললাম। তিনি বলছেন যে বিজেপি নেতাদের কাজই হচ্ছে থানার সামনে ধর্ণা বা বিক্ষোভ দেখানো। দেখো, তাদের সুস্পষ্ট যেটা বক্তব্য বা দাবি, এখানে বিজেপি কর্মী যারা রয়েছে, যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং অভিযুক্তরা শাস্তি না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আমি আরও একবার দেবরাজকে বলবো ছবিটা দেখাতে, যে এখানে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন, আরও যে যারা রয়েছেন তাদের যেটা বক্তব্য, যে অভিযুক্তরা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে এই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলবে এবং থানার ঠিক বাইরে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা এখানে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তাদের কাছে তোমার প্রশ্ন সরাসরি দেওয়ার চেষ্টা করবো। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের যেটা বক্তব্য, যে বিজেপির কাজই হলো থানার বাইরে ধর্ণা আন্দোলন করা বা এই ধরনের কাজকর্ম করা। আপনি কি বলবেন? আচ্ছা, উনিও তো একটা সময় বিজেপি করতেন, ওনাকেও পেছনে মানে ভাষাটা উচ্চারণ করতে আমার খারাপ লাগছে, কিন্তু ওনার পশ্চাৎ দেশে মেরে কচু বনে ফেলা হয়েছিল। সেই সময়ও বিজেপি কিন্তু ধর্ণায় বসেছিল, সেইটাকে উনি কি বলবেন? তার মানে বিজেপি ওনাকে যে পেছনে মেরে কচু বনে ফেলা হয়েছিল, তার মানে সেটা বিজেপি ভুল করেছিল সেই সময় ধর্ণায় বসে তার অপরাধীদের সাজা চাওয়ার জন্য। আজকে অপরাধীদের সাজা চাইলেই এই রকম বলা হবে? কিন্তু উনি নিজেও তো বিজেপি করেছিলেন, ওটা ভুলে গেলেন কি করে? বারে বারে দল চেঞ্জ করছেন মানে কি নিজের বিচার বুদ্ধিটাও খুইয়ে ফেলছেন? একজন বয়স্ক মানুষ, তার সম্বন্ধে বলতেও আমার খারাপ লাগছে, কিন্তু বাধ্য
পাচ্ছি আমি বলতে যে একবার কংগ্রেস থেকে বিজেপি, তখন কংগ্রেসকে গালাগাল দিয়েছে, বিজেপি থেকে যেই মুহূর্তে টিএমসিতে গেলেন এখন টিএমসিকে গালাগাল দিচ্ছেন, মানে বিজেপিকে গালাগাল দিচ্ছেন। সুতরাং ওনার কাজই হচ্ছে এই ভুলভাল বকা। বয়স হয়েছে তো, মনে হচ্ছে গরম পড়েছে, সোডিয়াম পটাশিয়াম সব কমে গেছে, সেই কমে গিয়ে ভুলভাল বকে যাচ্ছেন। আর ওই যে শুনলে যে বিজেপি কর্মী সমর্থকদের জয়প্রকাশ মজুমদারের যে বক্তব্য, তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া শোনালাম। এবং পাশাপাশি তোমার এটাও জানিয়ে রাখা যে তাদের যে কর্মসূচি বা আন্দোলন বা ধর্ণা কর্মসূচি, সেই কর্মসূচি অব্যাহত রয়েছেন। বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি থানার ভেতরে রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। সুপর্ণা। হ্যাঁ জয়ন, দেখো এই যে ধর্ণা কর্মসূচি এটা কতক্ষণ অবধি চলবে বলে জানা যাচ্ছে? যতক্ষণ না অভিযুক্ত ধরা পড়ছে বা অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে আনন্দপুর থানা, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু বিজেপি প্রার্থী বা বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীর তরফ থেকে জানানো হয়েছে। এবং তারা 12টার কিছু পর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং এখন প্রায় 7টা 10-15 হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কর্মসূচি চলছে এবং অভিযুক্তরা ধরা না পড়া পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। সুপর্ণা। একেবারে অনেক ধন্যবাদ জয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে ভোটের মুখে কিন্তু তপ্ত হয়ে গিয়েছে বাংলা। মণ্ডল সভাপতি, তাকে চপারের আঘাত করা হয় এবং সেই ঘটনায় কিন্তু অভিযোগ করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং এই ঘটনার পরেই কিন্তু বিক্ষোভ দেখানো হয় থানার সামনে বিজেপির পক্ষ থেকে। এখনও কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং তাদের যেটা অভিযোগ যে যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে বা দোষীরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলবে। সব এরিয়া হয়ে গেছে, তাহলে এই এরিয়াটা আবার লাগিয়ে দিই। তো আমরা চৌবাগা থেকে কাজটা স্টার্ট করেছিলাম। যখন এনআরআই প্রজেক্ট এখানে এসে একটুখানি এগিয়ে এসেছি, তখন ওই যে পাড়াটা দেখতে পাচ্ছেন, ওই পাড়া থেকে কাউন্সিলরের ডান হাত নারায়ণ রঞ্জিত আর হচ্ছে গোপাল মালিক আর ওদের টিম, এরা হঠাৎই আক্রমণ করে আমার ভাইস প্রেসিডেন্ট আর জিএস। যেহেতু টিমটা একটু আগে এগিয়ে চলে যায়, আমি পিছনে থাকি, মিডিলে ওরা পড়ে। তখন আমি যখন আসছি দেখছি ওদের ফেলে খুব পেটাচ্ছে, তখন আমি ওকে দৌড়ে এসে ওদের ঝাঁপিয়ে বাঁচাতে গেলে ওকে ছেড়ে আমাকে পেটানো শুরু করে দেব, পুরো সারা শরীর এরকমই ফুলে গেছে। তারপরে ওদেরকে বাঁচায়, ওর বাইক ভেঙে ফেলে দেয়, গলার চেন ছিঁড়ে নিল, ওদেরকে আমি বাঁচিয়ে এদিকে এগিয়ে দিই। তো আমি ভেবেছিলাম যে এখানে হয়তো শেষ হয়ে গেছে। তখন আমি যখন তাড়াতাড়ি করে হেঁটে আগানোর সময় ও কী করলো, দৌড়ে এসে যাকে বলছি নারায়ণ রঞ্জিত, ও দৌড়ে এসে চপার ছিল ওটা দিয়ে একটা কোপ দিয়ে আবার পিছনে চলে যায়। আমি প্রথমে তো পড়ে যাই, বুঝতে পারি না যে কি হলো। তারপরে যখনই সেন্স আসার পরে দেখছি যে নিচে রক্ত পড়ে গেছে, আমি পুরো স্নান হয়ে গেছি। তখন আমি ওখান থেকে ওই রক্ত অবস্থায় বা হাত দিয়ে কয়েকটাকে আটকিয়ে ওই অবস্থায় সামান্য একটু 14 সেকেন্ড মানে ভিডিও করে নিই যে কারা কারা আছে ওই স্পেসগুলোর জন্য। এবং যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো সবগুলো বেলেবল। যেখানে একজন মহিলা মাথা ফেটে রক্তারক্তি, তার এগেইনস্টে 307 লাগানো হয়নি। এই দাবি নিয়ে আমরা এখানে বসে আছি। আমাদের অ্যাডভোকেট শঙ্কর মুখার্জি তিনি আবার একটি যাতে 307 লাগানো হয় তার জন্যে উনি অ্যাপিল করেছেন, আবার এফআইআর করেছেন। আমি এখানে ততক্ষণ বসে থাকব যতক্ষণ না দুষ্কৃতীরা তাদেরকে গ্রেপ্তার করে।